হিমালয় শুধু পর্বতমালা নয়, চির রহস্যে মোড়া এক অলৌকিক জগৎ। দেবতাত্মা এই হিমালয় পর্বত অসংখ্য অতি জাগতিক প্রাণীর বিচরণ ভূমি। সেখানে সাধারণ মানুষের চোখের আড়ালে প্রতিনিয়ত ঘটে চলেছে কত যে অলৌকিক কর্মকাণ্ড, তার সীমা নেই। আমাদের মহাকাব্য পুরাণে যেসব অপ্সরা, পরী, গন্ধর্ব, কিন্নর, যক্ষ ইত্যাদির উল্লেখ আছে, আমরা সেসব নিছক আজগুবি গল্প বলেই মনে করে থাকি। কিন্তু কখনো কখনো কোনো কোনো ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই জগতে অসম্ভব বলে কিছুই নেই। মহাকাব্য পুরাণ যারা রচনা করেছিলেন, সেই সব মহাকবি ঋষিরা নিছক মন গড়া বানানো গল্প শোনাননি এই জগৎবাসীকে। আজ এমনই একটা সত্য কাহিনী আপনাদের শোনাব। নমস্কার, আমি জয়ন্তী চক্রবর্তী। স্যাটারডে সাসপেন্সের জয়ন্তীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আমি আপনাদের কাছে চলে আসি একটি করে নতুন স্বরচিত গল্প নিয়ে। আমাদের আজকের গল্পের নাম জ্যোৎস্নায় হ্রদে ওরা কারা। আসুন তবে শুরু করা যাক। সেবার পুজোর ছুটি পড়ার ঠিক আগে আকাশের অসহ্য নীল, সোনাঝাড়া রোদ আর মাঠে খালে প্রচুর প্রচুর কাশফুল দেখতে দেখতে আমার মনটা ভীষণ উড়ু উড়ু করে উঠল। কোথাও একটা বেড়াতে যাবার জন্য মনটা যেন মরিয়া হয়ে উঠল। এই উড়ু উড়ু ভাবখানা ভীষণ সংক্রামক। আমার থেকে শীঘ্রই এই ভাবটা সংক্রামিত হয়ে গেল আমার খুব কাছের একজন বন্ধুর মধ্যে। আমার অফিস কলিগ উশ্রী আর আমি সেদিন টিফিন আওয়ার্সে স্টাফ রুমে বসে টিফিন খেতে খেতে হঠাৎই ঠিক করে ফেললাম আর ঘরে বসে থাকা নয়, এবার বেরিয়ে পড়তে হবে। সমুদ্র নয়, পাহাড়। অনেক আলোচনার পর ঠিক হলো এবার পুজোয় দুই বন্ধু মিলে সপরিবারে দার্জিলিং যাওয়া হবে। উশ্রী আমার থেকে সামান্য বড়, ওর দুই ছেলে মেয়ে আর ওর বর, আর আমার পরিবারে আমি, আমার কর্তা আর আমার ছেলে, মোট 7 জন যাব। পরিকল্পনাটা এমন হঠাৎই ঠিক করা হলো যে তখন আর হোটেল বুক করার সময় ছিল না। তৎকালে অনেক চেষ্টা চরিত্রি করে টিকিটটা কোনো মতে পাওয়া গেলেও হোটেলে বুকিং পাওয়া গেল না। ভাবলাম আগে তো পৌঁছে যাই, তারপর ঠিক যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। এর আগে দীঘা বা পুরী বেড়াতে যাবার সময়ও এরকম শেষ মুহূর্তে সবকিছু ঠিক হয়েছিল, আর শেষ পর্যন্ত ভালো হোটেলও পাওয়া গিয়েছিল। অবশ্য একটু বেশি খরচ করতে হয়েছিল। যাই হোক, নির্দিষ্ট দিনে তো তল্পিতল্পা বেঁধে বেরিয়ে পড়লাম। যথাসময়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছল। এবার একটা বড় টাটা সুমো ভাড়া নিয়ে সবাই মিলে উঠে বসলাম। গাড়ি ছুটে চলেছে তিস্তা নদীর পাশ দিয়ে দিয়ে। দুপাশে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলেছি আমরা। কোথাও আকাশ ছোঁয়া পাইন গাছের অরণ্য, কোথাও বা অরণ্য মোড়া বড় বড় সবুজ পাহাড় শ্রেণী, আর তার বুক বেয়ে নেমে আসা গলানো রূপোর মতো ঝর্ণাধারা। দেখতে দেখতে বিস্মিত আর মুগ্ধ হয়ে যাচ্ছি, কিন্তু মনের মধ্যে অদৃশ্য কাঁটার মতো খচখচ করে চলেছে একটাই চিন্তা, হোটেল পাওয়া যাবে তো? যদি না পাই। ঝোঁকের মাথায় চলে এসেছি মাত্র কদিনের পরিকল্পনায়। উৎসাহে টকবক করছি সবাই, কিন্তু এই হোটেলের চিন্তায় এই মহতী উৎসাহে বিন্দুমাত্র ভাটা পড়ল না। শেষ পর্যন্ত যখন বাস্তব পরিস্থিতির মুখোমুখি হতে হলো, তখন বুঝতে পারলাম দার্জিলিংয়ে এই টপ সিজনে হোটেল বুক না করে এলে কি ভয়াবহ অবস্থায় পড়তে হয়। টাটা সুমোর ড্রাইভারজিকে ছেড়ে দিলাম না আমরা। ওই গাড়িতে চেপেই ঘুরতে লাগলাম এ হোটেল থেকে সে হোটেল। ছোট বড় সব হোটেলেই দেখলাম একই অবস্থা, ঠাঁই নাই রব সর্বত্র। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে কলকাতায় বসে একেবারেই ভাবতে পারিনি। এদিকে তখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সঙ্গে 3টি বাচ্চা এবং আমরা দুজোড়া দম্পতি। এদিকে মৃদু মৃদু বৃষ্টি
পড়েই চলেছে সেই দুপুর থেকে। সঙ্গে দার্জিলিংয়ের কনকনে ঠান্ডা। বাচ্চারা খিদে ছটফট করছে। পথে টুকটাক স্ন্যাক্স, চা, কফি ইত্যাদি খাওয়া হলেও ভালো করে পেট ভরে খাওয়া কারুরই হয়নি। সবাই শ্রান্ত, ক্লান্ত। বাচ্চারা ঘ্যান ঘ্যান করতে করতে শেষে ঘুমিয়ে পড়েছে। অগত্যা ড্রাইভারকেই ধরে পড়লাম। কোথাও একটা যে কোনো মানের হোটেল জোগাড় করে দিন দাদা। সত্যি বলতে কি, তখন আর বাছাবাছির এনার্জি ছিল না কারো। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে খিদে, আর আমরা একটু আশ্রয়, একটু উষ্ণতা আর একটু টাটকা গরম খাবারের জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠেছি। মনে হচ্ছে কোনো রকমের শরীরটাকে কোথাও একটা টেনে নিয়ে গিয়ে ফেলতে পারলে যেন বাঁচি। ড্রাইভার ভদ্রলোক ছিলেন নেপালি, নাম বীর সিং থাপা। নেপালি হলেও উনি কিন্তু ভীষণ ভালো বাংলা বলেন। আমাদের অবস্থা দেখে উনি বললেন, আজ রাতের মতো একটা ব্যবস্থা করে দিতে পারি, লেকিন কাল সুবে হোনে সে পহলে হোটেল ছোড়না পড়েগা। অগত্যা তাই সই। আপাতত বিশ্রাম তো নেওয়া যাক, কাল সকালে মনের মতো কোনো হোটেল খুঁজে নেওয়া যাবে খন। শিখ ড্রাইভার জি আমাদের আবার গাড়িতে উঠতে বললে নিজে স্টিয়ারিংয়ে বসলেন। সরু পাহাড়ি রাস্তা ধরে এঁকে বেঁকে চলেছে আমাদের গাড়ি। নির্জন শুনশান পাহাড়ি রাস্তা, ঘন ঘন বাঁক নিয়ে মোড় ঘুরে ঘুরে অনেকটা ওপরে চড়াই বেয়ে বেয়ে সর্পিল গতিতে এগিয়ে চলেছি আমরা। গাড়ির কাঁচের জানলা দিয়ে দেখতে পাচ্ছি বহু নিচে পাহাড়গুলো আর তাদের গায়ে গায়ে জ্বলতে থাকা আলো। যেন ভুলোক নিচে ফেলে তরতর করে উঠে চলেছি দুলোকের পথে, স্বর্গের পথে। আমাদের দলনেতা ছিলেন উশ্রীদির বর সংগ্রাম সেন। সেনদাকে বললাম, সেনদা, আমরা কি মহাপ্রস্থানের পথে চলেছি? সেনদা সামনের সিট থেকে ঘাড় ঘুরিয়ে পেছন দিকে তাকিয়ে বললেন, বোধ হয় তাই হবে। আপনারা দ্রৌপদীরা কিন্তু সাবধান ভাই, টুপ করে পড়ে গেলে তুলতে পারবো না, কিন্তু বড্ড অন্ধকার। কথা বলার ধরনে সবাই একসাথে হেসে উঠেছি। এমন সময় একটা সাদা মাটা চেহারার ছোট্ট দোতলা বাড়ির সামনে এসে থেমে গেল আমাদের গাড়িটা। এটা তো কোনো হোটেল বলে মনে হচ্ছে না। আমি বললাম, नहीं, এ হোটেল না আছে, এ हमारा एक फ्रेंड का मकान আছে। মালিক এখন এখানে নেই, তাই রাতটার মতো আপনারা থাকুন, কিন্তু সকালেই চলে যেতে হবে। উশ্রী, সেনদার স্ত্রী, একটু কিন্তু কিন্তু করে বলল, এখানে আলাদা ঘর, বিছানাপত্র, রাতের খাবার, বাচ্চাদের দুধ বা গরম জল এসব পাওয়া যাবে? ড্রাইভারজি বললেন, সব কুছ মিলেগা দিদি। আমি বলে দিচ্ছি, এখানে কেয়ারটেকার আছে বাহাদুর সিং থাপা, ও সব ব্যবস্থা করে দেবে। অতএব ড্রাইভারজির পিছু পিছু আমরা কটি প্রাণী গুটি গুটি পায়ে এগিয়ে চললাম সেই নির্জন নিঃশব্দ ঘুমন্ত বাড়িটার দিকে। খুব অদ্ভুত লাগলো কিন্তু বাড়িটা, কেমন যেন একটা থমথমে ভাব। চারিদিকে বরফ ঢাকা পাহাড়, মাঝখানে ছোট্ট একটা উপত্যকা। সেখানে, মানে এই গোটা উপত্যকায়, এই একটাই বাড়ি, সম্পূর্ণ কাঠের তৈরি। সন্ধে হয়ে গেছে, দূরে দূরে পাহাড়ে পাহাড়ে আলোকমালা জ্বলে উঠেছে। অন্য যে কোনো সাধারণ বাড়ি হলে এতক্ষণে এই বাড়িটার ঘরে ঘরে উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলে উঠত, কিন্তু এই বাড়িটার দেখলাম সামনে দোতলার বারান্দা থেকে একটি মাত্র কেরোসিনের লণ্ঠন জ্বলছে, তাও টিম টিম করে, আর কোথাও কোনো আলো নেই। আমরা এই কয়েকজন ভিনদেশি আগন্তুক বাড়িটার সামনে এসে একটু ভয়ে ভয়ে জড়সড় হয়ে দাঁড়ালাম। ড্রাইভার বীর সিং দরজায় নক করতে লাগলো। চারিদিকের গাঢ় নৈশব্দের মধ্যে দরজায় নক করার প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হয়ে আমাদেরই কাছে ফিরে আসতে লাগলো। কেমন যেন একটা গা ছমছমে পরিবেশ। আমি আর উশ্রী দুজনেই বাচ্চাদের বুকে নিয়ে ভয়ে আঁকড়ে ধরে আছি আমাদের স্বামীদের হাত। অন্তত মিনিট খানে সমানে নক করে যাবার পর একতলার দরজার মাথায় একটা ঘোলাটে বাল্ব জ্বলে উঠল। এক বুড়ো নেপালি দারোয়ান আপাদ মস্তক কালো আলোয়ানে ঢাকা খুক খুক করে কাঁচতে কাঁচতে দরজাটা খুলে দিয়ে
এক পাশে সরে দাঁড়ালো। আমাদের ড্রাইভারজির সঙ্গে তাদের দেশওয়ালি ভাষায় অনেকক্ষণ কি সব কথাবার্তা হলো। কথাবার্তার মাঝখানে বারে বারে রেগে উঠছিল দারোয়ানজি, মানে ওই বাড়িটার যিনি কেয়ারটেকার ছিলেন। বোঝা গেল আমাদের আশ্রয় দিতে বুড়ো একেবারেই নারাজ। কিছুক্ষণ ভালো করে বোঝাবার পর হয়তো আমাদের বাচ্চাদের দেখে ওর কিছুটা মায়া হলো। উনি আমাদের দিকে ফিরে ভ্রু কুঁচকে বললেন, আইয়ে, যাক বাঁচা গেল, একটা আশ্রয় তো আপাতত মিলল। আমাদের পৌঁছে দিয়ে ড্রাইভার বীর সিং থাপা গাড়ি নিয়ে চলে গেল নিচে। যাবার সময় বলে গেল খুব ভোরে সকাল হবার আগেই সে আবার চলে আসবে এখানে, আর আমাদের নিয়ে যাবে এখান থেকে, তারপর অন্য কোনো হোটেল বা হোমস্টে খুঁজে নিয়ে সেখানে ছাড়বে। ড্রাইভারজির ভাড়া মিটিয়ে দিয়ে আমরা দারোয়ান বাহাদুর সিং থাপাকে অনুসরণ করে বাড়ির ভেতরে চলতে লাগলাম। একটা একটা জায়গায় ছোট ছোট একটা করে কেরোসিনের হ্যারিকেন বসানো, লণ্ঠন যাকে বলে, ছোট ছোট, কিন্তু কোনো ইলেকট্রিক বাল্ব নেই ভেতরে। এই লণ্ঠনের আবছা আলোতে বাহাদুর সিংকে অনুসরণ করে আমরা চলতে লাগলাম। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে এলাম। নির্জন আধো অন্ধকার একটা বড় করিডোর পার হয়ে পৌঁছলাম তালাবন্ধ ঘরগুলোর সামনে। পাশাপাশি দুটি মাঝারি মাপের ঘর। তালা খুলে দিল বাহাদুর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ডাবল বেডের খাট, বিছানা, ওয়ার্ড্রোব সবই আছে দেখলাম। অ্যাটাচ বাথরুমও আছে দুটো ঘরেই। বেশ চকচকে ঝকঝকে সবকিছু। আমাদের ক্লান্তির অর্ধেকটাই দূর হয়ে গেল এই সুন্দর ঘর দুটো দেখে। সেনদা এগিয়ে গিয়ে দারোয়ান থাপাকে জিজ্ঞেস করলেন ভাড়ার কথা। বুড়ো উত্তরে যা বলল তার মানে হলো, আগে তো থাকুন আপনারা, খাওয়া দাওয়া করুন, তারপর ভাড়ার কথা বলা যাবে। আমরা আর কিচ্ছুটি না বলে যে যার মতো দুটো ঘরে নিজের নিজের সংসার গুছিয়ে নিলাম, আর বিছানায় ঢুকে কম্বল মুড়ে দিয়ে শটান শুয়ে পড়লাম। সেই বুড়ো দারোয়ান খানিক বাদে বাচ্চাদের জন্য গরম দুধ আর ঘরে তৈরি কেক নিয়ে এলো। বাচ্চারা ঢুলতে ঢুলতে কোনো মতে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। আমরাও বাচ্চাদের কোলের কাছে নিয়ে সবাই যে যার ঘরে ঘুমিয়ে পড়লাম। প্রচণ্ড রকমের ক্লান্ত ছিলাম আমরা সবাই, তাই একটু আশ্রয় পাওয়া মাত্র শরীর একেবারে ছেড়ে দিল। গভীর ঘুমে তলিয়ে গেলাম আমরা। এভাবে কতক্ষণ যে ঘুমিয়েছিলাম জানি না। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ শুনে ঘুম চোখে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা বাজে। দরজা খুলে দেখি সেই বুড়ো দারোয়ানজি, লম্বায় প্রায় 6.5 ফুট হবে, সেই কালো আলোয়ানটায় আপাদ মস্তক ঢাকা, চোখে চশমা, টুপিটা এমনভাবে পরে এসেছেন যে সম্পূর্ণ মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। থাপাজি এসেছিলেন। বোঝা গেল বাড়িটায় দারোয়ানজি ছাড়া আর দ্বিতীয় কোনো লোক নেই। উনিই একা হাতে এত রাতে রান্না করেছেন আমাদের জন্যে। দেখলাম দরজা খুলিয়ে আমাদের রুমে সবার মতো রাতের খাবার দিতে এসেছেন উনি। খাবার যদিও সামান্যই, কিন্তু তখনকার জন্য সেটাই আমাদের কাছে যেন অমৃতের মতো মনে হলো কোনো মন্দিরের প্রসাদ। রুটি, আচার আর আলুর তরকারি। আমাদের খাবারগুলো আর খানতিনেক প্লেট টেবিলের ওপর রেখে দিয়ে দারোয়ান থাপাজি জলদগম্ভীর স্বরে আমাদের কতকগুলো কথা বললেন। হিন্দি আর নেপালি মিশিয়ে তিনি যা বললেন তার মানে করলে দাঁড়ায়, বাবুজি, বিবিজি, ভালো করে শুনে নিন, খেয়ে দিয়ে নিয়ে চুপচাপ শুয়ে পড়বেন, আর হ্যাঁ, ভুলেও রাতে বাইরে বের হবেন না কেউ। জানলার ভারী পর্দাগুলো নিজে হাতে টেনে দিয়ে থাপাজি আবার বললেন, खिड़की का पर्दा उतराना मत, सिर्फ चुपचाप से सो जाइए, सुबह ही चले जाना, याद रखना अगर बहुत मुश्किल हो जाएगा, अब सिर्फ चुपचाप से सो जाइए। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করে ফেললাম, কেন? থাপাজি কেমন যেন এক অদ্ভুত দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালেন। চোখ দুটো হঠাৎই তার যেন আগুনের মতো জ্বলে উঠল। হুঙ্কার ছেড়ে বললেন,
अब बंगाली आदमी सब कुछ में बहुत दिल्लगी करे। ये मेरा तरफ से होशियारी है, बाहर मत जाना, नहीं तो जान भी चला जाएगा। আমার দিকে আর একবার আগুনে দৃষ্টি নিক্ষেপ করে দারোয়ান বাহাদুর সিং থাপা ঘর থেকে চলে গেলেন। সকলেই আমরা প্রচন্ড ক্লান্ত ছিলাম, তাই খাওয়া দাওয়া কোনো রকমে সেরেই যে যার মতো গরম কম্বলের তলায় গিয়ে ঢুকে পড়লাম, আর অল্প সময়ের মধ্যেই গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে কি যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধে ঘুমটা ভেঙে গেল আমার। আমি বিছানার উপর উঠে বসলাম। মনে হলো ঘরটার সব জানলাই তো কাঁচের, আর এই ঘরটাও দোতলার ওপরে। তবে একটু পর্দা সরিয়ে বাইরেটা যদি দেখি, কি আর এমন ক্ষতি হবে? আর এই জনমানব শূন্য জায়গায় কেই বা দেখতে আসছে যে আমরা জানলা খুলেছি? এমন পূর্ণিমা রাত, একটু যদি জ্যোৎস্নার আলোয় ধোয়া পাহাড় জঙ্গলের অপার আদিম সৌন্দর্য দেখতে না পাই, তাহলে দার্জিলিং আসাটাই তো অর্থহীন। দার্জিলিং শহরের মধ্যে চারিদিকে ইলেকট্রিক আলোর বন্যা, সেখানেই বন পাহাড়ের অপার্থিব জ্যোৎস্নার সমস্ত সৌন্দর্য ঢাকা পড়ে যায়। কাল তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে, আর চান্স পাবো না। তাই আজ রাতেই সুবর্ণ সুযোগ। মিথ্যে ভয় করে এই সুযোগ হাতছাড়া করার কোনো মানে হয়? এই সব ভাবতে ভাবতে পায়ে পায়ে এগিয়ে গেলাম জানলার কাছে। মনে হলো কি যেন এক অপ্রতিরোধ্য দুর্বার আকর্ষণে বাইরেটা আমাকে টানছে। আমি আবার খাটের কাছে ফিরে এলাম, ধাক্কা দিয়ে জাগিয়ে তুললাম কর্তাকে। আসলে নিষিদ্ধ বস্তুর প্রতি আকর্ষণ সবসময় খুব প্রবল হয়। দুজনে মিলে দুরু দুরু বক্ষে এগিয়ে এলাম জানলার কাছে। তারপর এক টানে সরিয়ে দিলাম ভারী পর্দাখানা, আর পর্দা সরাতেই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো একটা আশ্চর্য মায়াবী জগৎ জুড়িয়ে দিল আমাদের চোখ। এ কি অপরূপ রূপ জ্যোৎস্না মোড়ার পাহাড়ের! এ যেন ধুলি ময়লার পৃথিবী নয়, এ হলো এক স্বর্গরাজ্য। আহা হা, কি অপার্থিব সৌন্দর্য পৃথিবীর! বৃষ্টির পর সদ্য চাঁদ উঠেছে, সমস্ত পাহাড় উপত্যকা জুড়ে ছড়িয়ে পড়েছে অপরূপ মায়াবী জ্যোৎস্না। দূরে সার সার পাইন গাছের বন যেন অতন্দ্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছে স্বর্গরাজ্যের পথের পাশে। সহসা বাঁদিকে চোখ ফিরিয়ে দেখি নাতি বৃহৎ একটা হ্রদ। সরু পাহাড়ি একটা ঝর্ণার ক্ষীণ জলধারা নেমে এসছে হ্রদের বুকে। এই জ্যোৎস্নায় কি অপূর্ব যে দেখাচ্ছে সেই হ্রদের নীলাভ জলরাশি! ভয়ে ভয়ে ঘরের মধ্যে পর্দা টেনে বসে থাকলে স্বচক্ষে কি আর এই স্বর্গ দেখতে পেতাম? স্তব্ধ বিস্ময়ে, আকণ্ঠ মুগ্ধতায় কতক্ষণ যে এইভাবে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ দেখি কলকল খলখল শব্দ করতে করতে এক ঝাঁক বড় বড় সাদা হাঁস বহু দূর থেকে আকাশ পথে উড়ে উড়ে আসছে। হাঁসগুলো উঠতে উঠতে একে একে ঝপাং ঝপাং করে ঝাঁপিয়ে পড়তে লাগলো হ্রদের জলে। ভালো করে দেখবার জন্য মুখটা একটু বাইরের দিকে বাড়াতেই ভয়ে বিস্ময়ে আমাদের পাগুলো যেন ঘরের মেঝের সঙ্গে একেবারে গিঁথে গেল। দেখলাম, ওমা, এ কি হাঁস কোথায়? এ যে একদল অপরূপ সুন্দরী কিশোরী মেয়ে। ওদের শরীরে কোনো পোশাক নেই কারো, ওদের প্রত্যেকের কাঁধের কাছ থেকে বেরিয়ে এসেছে ছোট ছোট সুন্দর একজোড়া করে ডানা। ওরা জলের মধ্যে মন্থর গতিতে সাঁতার কাটছে। এ ওর গায়ে জল ছুঁড়ে ছুঁড়ে দিয়ে খেলা করছে মনের আনন্দে। খিলখিল করে হাসতে হাসতে এ ওর গায়ে ঢলে পড়ছে। ওদের চটুল হাসির হিল্লোলে উত্তাল হয়ে উঠেছে হ্রদের জল। ওদের শরীরগুলো যেন অজন্তা ইলোরার গুহার অন্ধকার গহ্বর থেকে মূর্তিমতি হয়ে উঠে এসেছে এই হ্রদের নীল জলে। অপলক দৃষ্টিতে আমি আর আমার স্বামী শুধু তাকিয়ে আছি সেই অপরূপ সুন্দরী পরীদের দিকে। বারবার চোখ কচলে নিয়ে আবার দেখছি, না, কোথাও কোনো ভুল নেই।
রূপকথার গল্পে ছোটবেলায় যেসব পরীদের কথা শুনেছিলাম, এরাই তবে তারা? এতদিন ভাবতাম সবই ছেলে ভোলানো গল্প মাত্র। আজ সচক্ষে দেখে বুঝলাম কিছুই গল্প নয়। এই রকম নির্জন পাহাড় বনে এমন পাগল করা জ্যোৎস্নার রাতে তারা সত্যি সত্যিই উড়ে আসে পৃথিবীর সরোবরের জলে, স্নান করে, জলকেলি করে নিজেদের মধ্যে, তারপর হয়তো ফিরে যায় পরীদের আপনার দেশে। কতক্ষণ যে এভাবে কেটে গেছে জানি না। হঠাৎ ওরা জল ছেড়ে উঠে এলো ওপরে। নিরাবরণ, অপরূপ সুন্দর তাদের দেহ থেকে চাঁদের আলো যেন চুইয়ে পড়ছে। দেখে মনে হচ্ছে যেন অজন্তা ইলোরার ছবিগুলো হঠাৎ সচল হয়ে উঠেছে আজ এই আশ্চর্য চাঁদের রাতে। আমাদের পা যেন গেঁথে গেছে মেঝের সঙ্গে। চোখ ফেরানো দূরে থাক, পলক পড়ছে না চোখের। শ্বাস রুদ্ধ করে তাকিয়ে আছি দুজনে। সে কি অপূর্ব দৃশ্য! এই দৃশ্যমান পৃথিবীর কোনো দৃশ্যের সঙ্গেই তার কোনো তুলনা চলে না। পরীদের দল ডানা ঝেড়ে ঝেড়ে ডানা থেকে ঝরিয়ে ফেলছে জলকণা, পরস্পরের ভিজে চুল থেকে জল ঝেড়ে দিচ্ছে। এরপর তারা পরস্পরের হাত ধরাধরি করে আনন্দে নৃত্য করতে লাগলো। সে যে কি অপূর্ব নৃত্য, তা বর্ণনার বাইরে। আর ঠিক তখনই উঠল প্রবল ঝড়। হ্রদের তীরে তীরে গাছে গাছে বেজে উঠল ঝুমঝুম নুপুরের শব্দ। পাইন বনের শুকনো ফল প্রবল ঝড়ে বাতাসে পরস্পর ঠোকাঠুকি করে বেজে উঠেছে ঝুমঝুম শব্দে। তুমুল নৃত্যের তালে তালে নিরাবরণ পরীদের রূপ যেন আরো অপরূপ হয়ে উঠেছে। নাচের ঝোঁকে উন্মত্তের মতো তারা পরস্পরকে ঠেলে ঠেলে ফেলে দিতে লাগলো হ্রদের জলে। উচ্ছল ঝর্ণার মতো খিলখিল হাসিতে ফেটে পড়তে লাগলো তারা। হাসতে হাসতে গড়িয়ে পড়ছে তারা এ ওর গায়ে। বাতাস তখন তুমুল ঝড় হয়ে আছড়ে পড়েছে হ্রদের জলে। তরঙ্গের মাথায় মাথায় জ্বলে উঠেছে লক্ষ লক্ষ হীরের কুচি। এমন সময় হঠাৎ খুব কাছেই খুট করে একটা শব্দ হলো। সেই শব্দে চমকে তাকিয়ে দেখি আমার স্বামী বেডসাইড টেবিলের ওপর রাখা মোবাইলটা হাতে তুলে নিয়ে ছবি তুলতে উদ্যত হয়েছেন। সেই আশ্চর্য স্বপ্ন সুন্দরীদের দিকে তাক করে ধরেছেন মোবাইল। আমি বাধা দিতে যাব, এমন সময় হঠাৎ দেখি একটি পরিমূর্তি এই দিকে কিছু একটা দেখতে পেয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। কি যেন ইশারা করে বলতে লাগলো অন্যদের। স্তব্ধ হয়ে গেল অন্যরাও। তাদের আনন্দ কলরোল মুহূর্তে সমস্ত নিশ্চুপ হয়ে গেল একেবারে। সহসা তাদের ক্রুদ্ধ চোখগুলোর সম্মিলিত দৃষ্টি থেকে তীর বেগে ছুটে এলো একটা তীব্র নীল রশ্মি শিখা। আগুনের হলকার মতো সেই শিখা আলোর গতিতে ছুটে এসে তীব্র আঘাত করলো আমাদের মুখে চোখে। আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে সশব্দে পড়ে গেলাম মেঝেতে। পড়বার সময় একটা কাঠের টেবিলের কোনায় ঠুকে গিয়ে মাথাটা আমার ফেটে চৌচির হয়ে গেল। রক্তে ভেসে যেতে লাগলো সারা ঘর। পরদিন অনেক বেলায় যখন জ্ঞান ফিরল, তখন দেখলাম আমি স্থানীয় হাসপাতালের বেডে শুয়ে আছি। শুনলাম একই হাসপাতালে মেল ওয়ার্ডে আইসিইউতে আমার কর্তাও নাকি ভর্তি হয়ে আছেন। তার অবস্থা নাকি খুবই খারাপ। বাঁচবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। জানি না আমার ছেলেটা এখন কোথায় আছে আর কেমন আছে। 5 বছরের ছোট্ট শিশু। আমরা যখন লুকিয়ে লুকিয়ে পরীদের দেখছিলাম, সে তখন অঘরে ঘুমোচ্ছিল। সে তো নিষ্পাপ, নিশ্চয়ই পরীদের রোষাগ্নি তার কোনো ক্ষতি করেনি। হে ঈশ্বর, আমার নিষ্পাপ সন্তানটিকে দেখো, তাকে যেন নিরাপদে আবার আমার কোলে ফিরে পাই। মনে মনে এই কথাটি বলতে বলতে আমি চোখ মেললাম। দেখলাম আমার মুখের ওপর ঝুঁকে আছে দলের বাকি সমস্ত সঙ্গীরা। চোখে তাদের উদ্বেগ আর আতঙ্ক। ওরা আমার জ্ঞান ফিরেছে দেখে একের পর এক নানা প্রশ্ন করে যেতে লাগলো। কি হয়েছিল রাতে, কি দেখেছি, কখন ঘটেছে ঘটনা। আমি ওদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারলাম না। আবার আগের মতো চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। কি যে আসলে হয়েছিল
আমিই কি তা জানি? যা দেখেছি, যা শুনেছি, তা আসলে সত্যি না মায়া, তাও তো কিছু জানি না, আর কোনোদিন জানতেও হয়তো পারবো না। আমাদের ফেরার টিকিট সেবার ক্যান্সেল করতে হলো। আরো 1 সপ্তাহ লাগলো আমার আর আমার স্বামীর সুস্থ হতে। কিন্তু আমার স্বামী সম্পূর্ণ সুস্থ হতে পারলেন না। তার 2টি চোখই ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়েছিল। নষ্ট হয়ে গিয়েছিল একটি চোখের রেটিনা, অন্যটিতে ছানি পড়ে গিয়েছিল। ছানি অপারেশন করবার পরেও সে চোখের দৃষ্টি স্বচ্ছ হয়নি। সব সময় মোটা ভারী পাওয়ারের চশমা পরে থাকতে হয় তাকে। আর যারা আমাদের সঙ্গে গিয়েছিল তাদের, অর্থাৎ আমার কলিগ উশ্রী, তার স্বামী ও তার বাচ্চারা, তারা দিব্যি সুস্থ আছে, তাদের কিছুই হয়নি। ব্যাপারটা কি যে ঘটলো কিছুই বুঝতে পারলাম না। সবটাই রহস্যময় থেকে গেল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার যেটা, সেটা ঘটল সম্প্রতি। এই বছরেই আগস্ট মাসে আবার দার্জিলিং গিয়েছিলাম আমি। এবার হোটেল বুক করে গিয়েছিলাম। তারপর পুরো 7 দিন সেখানে থেকে গোটা দার্জিলিং আতি পাতি করে খুঁজলাম, কিন্তু কোথাও সেই অদ্ভুত বাড়িখানা আর খুঁজে পেলাম না। খুঁজে পেলাম না সেই লেকটাও। এমনকি ট্যাক্সি স্ট্যান্ডে এসে বীর সিং থাপাকেও অনেক খুঁজেছিলাম, কিন্তু কেউ তার কোনো হদিস দিতে পারল না। সবাই বলল ওই নামে কাউকে তারা চেনে না। বহু চেষ্টা করেও সেদিন আসলে যে কি ঘটেছিল জানতে পারলাম না। সেই অদ্ভুত রাতের রহস্য আমাদের কাছে চিরদিনের জন্য রহস্যই থেকে গেল। ধন্যবাদ। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর নিয়মিত এই রকম গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।